আজ এই ভিডিওতে একজন এমন মানুষের সত্য একটি ঘটনা আপনাদের বলতে চলেছি যে মানুষটি একাই 133 দিন পর্যন্ত সমুদ্রে ঘুরতে থাকে খাবার এবং পানীয় জল ছাড়া। এই ঘটনাটি শোনার পর সত্যি আপনারা অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সময়টা ছিল এপ্রিল 1942 সাল। তিনজন ব্রাজিলিয়ান মৎস্যজীবী সমুদ্রে একটি অবাক করা দৃশ্য দেখতে পান। বেশ কিছুটা দূরে একজন দুর্বল বয়স্ক মানুষ একটি ছোট্ট কাঠের নৌকোর ওপরে একাই ভেসে রয়েছেন। তার হাতে ছিল একটি ছেঁড়া ফাটা জামা, সেটি নাড়িয়েই তিনি এই ব্রাজিলিয়ান মৎস্যজীবীদের ইশারা করেন। এই দুর্বল এবং অসুস্থ অবস্থায় থাকা ব্যক্তি কিন্তু এখনও নিজের জীবনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এর কিছুদিন পর একজন ট্রান্সলেটরের মাধ্যমে এই ব্যক্তির আসল সত্য ঘটনাটি সারা পৃথিবীর মানুষের সামনে উঠে আসে। আসলে এই ব্যক্তিটি ছিলেন পোনলেম, যিনি খোলা সমুদ্রে 133 দিন পর্যন্ত কাটিয়েছিলেন একাই। পোনলেম খোলা সমুদ্রে একা কিভাবে 133 দিন কাটিয়েছিলেন সেটা জানার আগে পোনলেমের ব্যাপারে আমরা একটু জেনে নিই। পোনলেম 1918 সালে চীনের হাইম্যান দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বযুদ্ধ এবং ফ্লু মহামারীর মধ্যেই পোনলেমের পরিবার কিন্তু মোটামুটি শান্তিতেই বসবাস করতেন। তবে 1920 সালে জাপান চীনকে আক্রমণ করে এবং পোনলেমদের পরিবারের জীবনে এক অন্ধকার নেমে আসে। সেই সময় পোনলেমের পিতা তাদের পরিবারটিকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়। পোনলেম ব্রিটেনের মার্চেন্ট নেভি জয়েন করে, এটা ভেবে যে সে জাপানের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সমুদ্রে থেকে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করাটা কিন্তু এতটাও সহজ ছিল না, কারণ নেভিতে থেকে তার জীবন কিন্তু এতটাও সহজ সরলভাবে চলছিল না। একেতে এই কষ্টদায়ক চাকরি আর এর পাশাপাশি উচ্চ পদস্থ অফিসারদের জ্বালাতন রীতিমতো পোনলেমের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। পোনলেমের সাথে আরও যে সমস্ত কর্মীরা কাজ করত তারা কিন্তু পোনলেমকে সবসময় বিভিন্নভাবে জ্বালাতন করার চেষ্টা করত। এরপর 1937 সালে সে সিদ্ধান্ত নেয় এই চাকরি ছেড়ে অন্য কোনো চাকরিতে সে জয়েন করবে। এরপর পোনলেম কিছু বছর পর্যন্ত মেকানিকের কাজ করে, কিন্তু যেই স্থানে সে মেকানিকের কাজ করত জাপান সেই জায়গাতে হামলা করে এবং সেই জায়গাটিকে দখল করার চেষ্টা করে। সেখান থেকেও পোনলেমকে পালিয়ে যেতে হয়। এরপর 1941 সালে পোনলেম আবার সমুদ্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিগত কয়েক বছর ধরে তিনি জাপানি হামলা থেকে কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারেন। এরপর চলে আসে 1942 সাল। পোনলেম একটি বিরাট বড় ট্রান্সপোর্ট শিপ প্যান্ডোমন্টে কাজে লেগে পড়েন। এই জাহাজটি ছিল 420 ফুট লম্বা এবং 450 টন ওজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজটি অস্ত্রশস্ত্র বহন করার কাজে লাগানো হয়েছিল। 23 নভেম্বর 1943 সালে এই জাহাজটি সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে শুরু করে সেখান থেকে 1500 মাইল দূরে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। যদিও সুরক্ষার জন্য জাহাজটির কাছে তেমন কিছুই ছিল না। জাহাজে উপস্থিত সকলেই জানত যদি বড় কোনো হামলা হয় তাহলে এই জাহাজটিকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। আর এমনিতেই এই জাহাজটি ছিল ভীষণই ধীর গতির একটি জাহাজ। এর ব্যালেন্সিং ট্যাঙ্কে ছিল সমুদ্রের জল ভরা। আর এই জাহাজটি এমন একটি জায়গা দিয়ে যাচ্ছিল যেখান থেকে জার্মান সাবমেরিন নিয়মিত শিকার করে। কিছুদিনের মধ্যেই বেলানোমন্টকে একটি জার্মান সাবমেরিনের মুখোমুখি হতে হয়। সাবমেরিনের ক্যাপ্টেন বেলানোমন্টকে একটি ওয়ার্নিং নোটিশ পাঠায়, কিন্তু বেলানোমন্টের ক্যাপ্টেনের তরফ থেকে কোনো রকম রিপ্লাই দেওয়া হয় না। আর এই দুটি জাহাজের মধ্যে এবার বোধহয় একটি সংঘর্ষ বাধতে চলেছে। সাবমেরিন থেকে দুটো টর্পিডো ছাড়া হয় বেলানোমন্টের দিকে। টর্পিডো দুটি বেলানোমন্টে গিয়ে আঘাত করে। এই বিস্ফোরণে বেলানোমন্টের 52 জন ক্রু মেম্বার মারা যায়। পোনলেম কিন্তু তখনও জীবিত ছিল এবং সে একটি লাইফ জ্যাকেট খুঁজে পায়। তৎক্ষণাৎ তিনি লাইফ জ্যাকেটটি পরে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তিনি যথাসাধ্য চেষ্টা করেন সমুদ্রের জলে নিজেকে ভাসিয়ে রাখার জন্য। এভাবে সাঁতরাতে হাঁপিয়ে যাওয়ার পর পোনলেমের নজর পড়ে একটি ছোট্ট কাঠের নৌকার ওপর। পোনলেম সেই মুহূর্তে যেখানে ছিল সেখান থেকে সবথেকে কাছের ডাঙা বা শুকনো জমি হলো সাউথের দিকে 250 মাইল দূরে। তবে হাওয়ার গতি ছিল উত্তর দিকে, তাই সেই নৌকাটি উত্তর দিকে ব্রাজিলের দিকে যেতে থাকে, যেটা ছিল প্রায় 500 মাইল দূরে অবস্থিত। পোনলেম সেই নৌকার উপরে চুপচাপ বসে থাকে এবং ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দেয়। সৌভাগ্যবশত পোনলেম সেই নৌকাটির মধ্যে একটি বক্স দেখতে পায়। আর এই বক্সে ছিল একটি ফ্লেয়ার গান এবং দুটি ইলেকট্রিক কুকিং পট, একটা ভাঙাচোরা ফ্ল্যাশ লাইট, কিছু চকলেট এবং সুগার কিউব এবং দুটি জলের বড় ড্রাম,
যেটিতে 11 লিটার জল ছিল। লিম মনে মনে ভাবছিল, জাহাজটি যখন হারিয়ে গেছে তাহলে বোধহয় মার্চেন্ট নেভি অবশ্যই জাহাজটিকে খুঁজতে আসবে। কিন্তু তার পাশাপাশি তিনি এটিও ভাবছিলেন যে একটি ছোট্ট জাহাজের জন্য এত সোর্স তারা কেন লাগাবে। পুলিন নিজের কাছে যা ছিল সেটা দিয়েই নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করতে থাকে। এর পাশাপাশি যতটা সম্ভব বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করে। তবে পুলিম একটা কথা ভেবে বেশ স্বস্তি বোধ করছিল, ছোটবেলা থেকেই সে মাছ ধরার ট্রেনিং নিয়ে এসেছে, তাই চেষ্টা করলে সে সমুদ্রের মাছ ধরেও খেতে পারে। সেই ছোট্ট নৌকোটিতে যা যা ছিল সেটা দিয়েই পুলিন একটি মাছ ধরার ছিপ তৈরি করতে থাকে। তামার তার দিয়ে তিনি বড়শি তৈরি করেন এবং মাছ ধরার চার হিসেবে বিস্কুট ব্যবহার করছিলেন। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর পুলিম সত্যি সত্যি সমুদ্র থেকে একটি মাছ ধরে। মাছটি যতটুকু খাওয়া সম্ভব ততটুকু খাবে এবং বাদবাকি অংশ দিয়ে সে আবার নতুন করে মাছের চার তৈরি করবে বলে ভাবতে থাকে। কারণ পুনলিম কিন্তু স্পষ্ট জানত না তাকে এভাবে কতদিন পর্যন্ত সমুদ্রে ভেসে থাকতে হবে। তাই তিনি যতদূর সম্ভব বেশি পরিমাণে মাছ ধরে রোদে শুকিয়ে সেগুলোকে রেখে দেয়, যাতে অসুবিধার সময়গুলোতে এই শুকনো মাছগুলো তিনি খেতে পারে। যদিও এই খাবার কিন্তু তার কাছে মোটেও যথেষ্ট ছিল না, কিন্তু প্রতিদিনই সে কোনো না কোনোভাবে মাছ ধরে নিজের খিদে নিবারণ করার চেষ্টা করত। যতদিন পর্যন্ত না তাকে রেস্কিউ করা হবে ততদিন পর্যন্ত এই সংঘর্ষ তাকে চালিয়েই যেতে হবে। আগামী দিনগুলোতে পুনলিম বেশ কয়েকটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। এই ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকবার তার নৌকোতে থাকা সেই শুকনো মাছ, তার খাবারের সমস্ত সরঞ্জাম জলে পড়ে যায়। একটা সময় এমনও আসে পুনলিম না খেতে পেয়ে একেবারেই দুর্বল হয়ে পড়ে। এতটাই দুর্বল যে নিজের চোখ খুলেও ভালো করে তাকাতে পারছে না। যত দিন যেতে থাকে সে সমুদ্র থেকে আর মাছ ধরতে পারে না। রীতিমতো সেই দিনগুলো তাকে ক্ষুধার্ত অবস্থাতেই কাটাতে হয়। অবশেষে সে নৌকোয় বসা সি বার্ড বা সামুদ্রিক পাখিকে মেরে খেতে থাকে। আর এই পাখিগুলোকে যখন সে খেতে যাবে, কাঁচা খেতে কিন্তু ভীষণই বিরক্ত এবং অস্বস্তি বোধ করছিল পুনলিম। তাই এবার সে সি বার্ডগুলোকে মেরে মেরে রোদে শুকোনোর জন্য নৌকোর উপরে রেখে দিত, যাতে পরেও সেগুলোকে খাওয়া যায়। সিবার্ডের ফেলে দেওয়া অংশগুলো দিয়ে আবার সে নতুন করে মাছের চার হিসেবে ব্যবহার করে মাছ ধরার চেষ্টা করত। মাছ ধরতে গিয়ে কিছু কিছু সময় নৌকো থেকে সে পড়েও যেত জলে। এরপরেও সে কোনোভাবে সেই নৌকোটিকে আঁকড়ে ধরে আবার নৌকোর ওপরে উঠত। একটা সময় তার খিদে এবং তার পিপাসা চরম সীমায় গিয়ে পৌঁছায়। একটানা এইভাবে সূর্যের আলোতে বসে থাকতে থাকতে তার শরীরের চামড়া যেন ঝলসে যেতে থাকে। কিছু কিছু সময় এমনও ঘটেছে তার সামনে দিয়ে কোনো একটি জাহাজ চলে গেল, কিন্তু তার কাছে এমন শক্তি ছিল না সে জাহাজটিকে নিজের দিকে ইশারা করবে। তাই সেই জাহাজ নিজের পথে চলে যেতে থাকে। একদিন একটি জাহাজ তার ঢিল ছোড়া দূরত্বের মধ্যে চলে আসে। সেই জাহাজ কর্মীরা পুনলিমকে দেখতেও পায়, কিন্তু তবুও পুনলিমকে না দেখার ভান করে সেই জাহাজটি তার সামনে থেকেই চলে যায়। বন্ধুরা, এর থেকে বেদনাদায়ক ঘটনা বোধহয় আর কিছুই হতে পারে না। পুনলিম বুঝতে পারে যে সে চাইনিজ বলে তাকে কেউ বাঁচাতে আসছে না। এছাড়া তাকে জাপানিজ ভেবেও হয়তো সেই জাহাজের ক্রুরা পাত্তা দেয়নি। আসলে সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাই কেউ কাউকে বিশ্বাস করত না। এরপরেও বেশ কিছু জাহাজ পুনলিমের সামনে দিয়ে চলে যায়, কিন্তু কেউ কখনো তাকে বাঁচানোর চেষ্টাও করে দেখে না। এরপর একটি ইউএস নেভি প্লেন তার একেবারে মাথার ওপর দিয়ে উড়ে যায়। সেই প্লেনটি একটি ট্র্যাকিং ডিভাইস পুনলিমের সামনে ফেলে দেয়। পুনলিম মনে মনে ভাবতে থাকে এটা হয়তো তাকে বাঁচানোর একটি প্ল্যান চলছে। কিন্তু দুর্ভাগ্যবশত আরও একটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পুনলিম এবং সেই ট্র্যাকিং ডিভাইস এখানে ফেলা ছিল তার থেকে তার নৌকা অনেক দূরে ছিটকে যায়। এরপর একটি জার্মান বোর্ডের নজরে পড়ে পুনলিম। হতে পারে এরা তারাই যারা পুনলিমদের সেই জাহাজটিকে ডুবিয়েছিল। সেই বোর্ডের ক্রুরা সামুদ্রিক পাখিগুলোকে গুলি করে মারতে থাকে, কিন্তু পুনলিমকে দেখেও তারা পুনলিমকে বাঁচানোর চেষ্টা করে না। এতদিন ধরে এত জাহাজ তার সামনে দিয়ে চলে যায়, এবার কিন্তু পুনলিম একেবারেই ভেঙে পড়ে। পুনলিম মনে মনে ভাবতে থাকে এবার বোধহয় সে খিদের জ্বালায় আর পিপাসায় এই নৌকোটির ওপরেই মারা যাবে। কিন্তু তার ভাগ্যে বোধহয় অন্য কিছু লেখা ছিল। এবার পুনলিম একটি ছোট্ট আশার আলো দেখতে পায়। সে দূরে একটি ডাঙা মতো দেখতে পায়। অবশেষে 5ই এপ্রিল 1942 সালে 133 দিন পর পুনলিম দেখতে পায় তার দিকে একটি মাছ ধরা নৌকো এগিয়ে আসছে। এক মুহূর্তে যেন তার ভাগ্য বদলে যায়। 3 জন ব্রাজিলিয়ান মৎস্যজীবী পুনলিমকে উদ্ধার করে। এই 133 দিন সমুদ্রে কাটানোর পর
পুনলিম অসুস্থ হয়ে পড়ে, তার 20 কেজি ওজন কমে যায়। 1 মাস ধরে রেস্ট করার পর এবং ভালো মন্দ খাওয়ার পর পুনলিম আস্তে আস্তে এক নতুন জীবন ফিরে পায়। সেই মুহূর্তে সে ছিল একটি ব্রাজিলের হসপিটালে। পুনলিমের এই ঘটনাটিকে নিয়ে পয়সা কামানোর জন্য ব্রিটিশ কাউন্সিল পুনলিমকে লন্ডনে ডেকে পাঠায়। পরবর্তীতে ব্রিটিশ এম্পায়ারের তরফ থেকে মার্চেন্ট নেভিতে জব করার জন্য তাকে কিং জর্জ 6 তরফ থেকে তাকে মেডেল দেওয়া হয়। এরপর লিম ইউএসএ সেটেল হয়ে যায়। বাদবাকি জীবনটা পুনলিম ব্রুকলিন, নিউ ইয়র্কে কাটায়। 1991 সালে তিনি মারা যান। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।